অভ্যুত্থানের পক্ষের সকলকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যাশা তারেক রহমানের। শক্তিশালী বিরোধী দল হতে চায় জামাত, সহযোগিতার আশা এনসিপির। সংসদের দক্ষিণ প্লাজায় কাল সকালে এমপিদের শপথ, বিকেলে মন্ত্রীদের। সার্কভুক্ত দেশগুলো আর কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ, আসছেন না মোদি। অভিজ্ঞ আর তরুণের মিশেলে হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা, জানিয়েছেন মেজর হাফিজ। বললেন, নতুন সরকারের বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। এবারের নির্বাচনকে ইতিহাসের সেরা নির্বাচন আর মহা সাফল্য বলেছেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের শেষ বৈঠকে ধন্যবাদ প্রস্তাব। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনে ভূমিধস বিজয়ের পর বিরোধী দলীয় নেতাদের সাথে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে দেশের রাজনীতির ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোকে নিয়ে একসাথে কাজ করার আহ্বান তার। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা নেওয়ার কথা জানিয়েছেন জামাত নেতারা। এমন রাজনৈতিক সৌহার্দ্য ঐক্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় সহায়তা করবে বলে আশা এনসিপি নেতাদের। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। নির্বাচনের পর নতুন সরকার গঠনের আগেই বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড়। নজিরবিহীনভাবে রবিবার সন্ধ্যায় জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আহ্বান জানান বৈরিতা ভুলে একসাথে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করার। এমন সৌজন্যতায় মুগ্ধ রাজনীতির মাঠে বিএনপির অন্যতম বিরোধী শক্তি জামাত। দলটি সরকারের অংশ হবে না জানিয়ে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালনের প্রত্যাশা জামাতের নায়েবে আমিরের। অত্যন্ত সাহায্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আমরা দীর্ঘদিন বিএনপি এবং জামাত ইসলামী একসাথে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। গঠনে আমরা সরকারের অংশগ্রহণ ছিলাম। এখন একটা ফ্যাসিবাদের পতনের পরে আমরা দুইটি দল আলাদাভাবে নির্বাচন করেছি, কিন্তু আমাদের ভিতরে আমরা আশা করি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মাধ্যমেই আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। পরে সেখান থেকে তারেক রহমান যান এনসিপির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলামের বাসায়। তরুণদের নতুন দলটিকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এনসিপিও। দলটি বলছে, এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় যুক্ত হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যকার আজকের এই নির্বাচন পরবর্তী সৌজন্যমূলক সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তনের আভাস আমাদেরকে দেয়। আমরা মনে প্রাণে চাই এই বাংলাদেশ রাষ্ট্রে আমাদের রাজনৈতিক মতভিন্নতা থাকবে, রাজনৈতিক কর্মসূচি আলাদা হবে, রাজনৈতিক বক্তব্য আলাদা হবে, কিন্তু দেশের প্রশ্নে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আমরা একত্রিত থেকে একসাথে আমরা বাংলাদেশের প্রশ্নে আমরা সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারবো। সে ধরনের একটা পরিবেশ বাংলাদেশে অটুট থাকবে, সেটাই আমাদের প্রত্যাশার জায়গা। বিরোধীদের প্রতি তারেক রহমানের এই সৌজন্যতা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে গতকাল সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন নির্বাচনে বিজয়ী দলীয় ও জোটের প্রার্থীরা। রবিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ করেন তারা। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে সারা দেশ থেকে নেতাকর্মীরা ফুল হাতে কার্যালয়ের সামনে জড়ো হন। তবে নিরাপত্তার কারণে কার্যালয়ের ভেতরে সবাইকে ঢুকতে দিচ্ছেন না চেয়ারম্যানের ব্যক্তিগত নিরাপত্তা দলের সদস্যরা। ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসা জ্যেষ্ঠ ও গুরুত্বপূর্ণ নেতা, নির্বাচিত সংসদ সদস্য এবং তাদের সীমিত সংখ্যক প্রতিনিধিরা শুধু ভেতরে ঢোকার সুযোগ পাচ্ছেন, অন্য নেতাকর্মীরা বাইরে অপেক্ষা করছেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, বিজয়ী সংসদ সদস্যদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানে সার্ক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে কাতারের পররাষ্ট্রমন্ত্রীকেও। উপদেষ্টা জানান, মঙ্গলবার নতুন এমপি ও মন্ত্রীদের শপথ হতে পারে। অন্যদিকে তথ্য সম্প্রচার উপদেষ্টা জানিয়েছেন, 18 মাসে সফলতা বা ব্যর্থতা হিসাবের সুযোগ নেই, তবে অন্তর্বর্তী সরকারের সবাই দেশের প্রয়োজনে সর্বোচ্চ চেষ্টা করেছে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর।
ছিল কিনা আর আপনারা একসাথে মিলিত জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতে রবিবার উপদেষ্টাদের বৈঠক শেষে সচিবালয়ে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান। এ সময় সাংবাদিকদের আসিফ নজরুল বলেন, প্রথা অনুযায়ী শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। দক্ষিণ প্লাজায় শপথের বিষয়টি বিএনপির পক্ষ থেকে ইচ্ছা প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। খুব সম্ভবত যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। আর এরপর পরই বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। কনভেনশন অনুযায়ী যাদের আমন্ত্রণ করার কথা তাদের করা হবে। এটা ক্যাবিনেট ডিভিশন দেখছে, আমি এটা ক্লিয়ারলি বলতে পারবো না। সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। আর আপনি যেটা বললেন কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি কিছু জানি। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, মত প্রকাশের কারণে কাউকে হয়রানি করেনি অন্তর্বর্তী সরকার। কথা বলেন নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়েও। নারীর সহিংসতার শিকার হওয়ার অভিযোগটা শুনেছি, সেই নারীর সাথে আজকে আমরা ওয়েব ক্যামেরার মাধ্যমে সংযুক্ত হয়েছি এবং তাকে আমরা আশ্বস্ত করেছি যে তার যে অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে তাকে সুবিচার দিতে। আমাদের সময়ের পরে যদি কেউ বলে যে বাক স্বাধীনতা ছিল না এবং সমালোচনা করা যায়নি, তাহলে তাকে অন্য কোনো একটা আমলের সাথে তুলনা করে বলতে হবে যে কোন সময় ছিল। আর পরবর্তীতে আরও একটা সময় আসবে, তখনও আপনারা নিশ্চয়ই বাক স্বাধীনতা চর্চা করবেন। ফয়েজ আহমদ তৈয়বের দেশ ছাড়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রীয় কাজ শেষ করে পরিবারের কাছে ফিরে গেছেন, এটি ভিন্ন খাতে নেয়ার সুযোগ নেই। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হলেও এআই ইম্প্যাক্ট সামিটের কারণে তিনি আসতে পারছেন না। ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমের তথ্য মতে ওই দিন মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়া ভারতের ওই সামিটে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভারও থাকার কথা রয়েছে। সে কারণে আগামী মঙ্গলবার ঢাকায় আয়োজন হতে যাওয়া মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। অভিজ্ঞ আর তরুণের মিশেলে এবার হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা, এমন তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। বর্তমানে যে পুলিশ রয়েছে তাদের মনোবল ভেঙে গেছে দাবি করে হাফিজ উদ্দিন বলেন, তারা ভালো কাজও এখন আর সাহস করে করতে পারছে না। কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অরাজনৈতিক ব্যক্তি নয়, পোর খাওয়া সৎ একজন মানুষকে রাষ্ট্রপতি বানাতে হবে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। শুরু হয়েছে প্রস্তুতিও। এরই মধ্যে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশি বিদেশি অতিথিদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর নতুন সরকারের মন্ত্রিসভায় কারা থাকছেন জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এই সমস্যা সমাধান করতে চাইলে সৎ ও যোগ্যদের মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করা জরুরি। নির্বাচন হবে কি হবে না, কারা মেজরিটি পাবে, কারা কোথায় পাবে, কে ষড়যন্ত্র করে, কোথায় অভ্যুত্থান হচ্ছে, কোথায় কি হচ্ছে, নানা ধরনের গুজবের মশগুল ছিল বাংলাদেশের জনতা। কিন্তু এই যে সাইলেন্ট মেজরিটি চুপচাপ থেকে দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিল, এটা তো একটা বিরাট শুভ লক্ষণ বলে আমি মনে করি। সুতরাং ভালো হয় যদি মন্ত্রিসভায় তারুণ্য এবং অভিজ্ঞতার একটা মিশেল হয়। তবে আমার প্রধান হলো যে বাংলাদেশের জনগণ খুব বেশি আশা করে না মন্ত্রীদের কাছ থেকে, খালি দুর্নীতি না করলেই জনগণ বেঁচে যায়, বর্তে যায়। হাফিজউদ্দিন আহমেদ আরো বলেন, দেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি নির্বাচনেও সতর্ক থাকা জরুরি। কোনো অরাজনৈতিক ব্যক্তিকে এই পদে বসানো উচিত হবে না বলেও মত দেন তিনি। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে, পুলিশের মনোবল ফেরাতে কাজ করতে হবে নতুন সরকারকে। বিএনপি 2/3-এরও বেশি সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছে। রাষ্ট্রপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ এবং রাষ্ট্রের প্রথম ব্যক্তি, সিনিয়র মোস্ট পারসন ইন দি কান্ট্রি। সেই হিসাবে
আমি মনে করি যিনি যাকে রাষ্ট্রপতি দায়িত্ব দেওয়া উচিত তিনি যেন একদম ডাইহার্ড একজন বিএনপির অনুসারী হতে হবে, পোড় খাওয়ার রাজনীতিবিদ হতে হবে এবং জনগণ থেকে উঠে আসা একজন ব্যক্তি, উপর থেকে চাপিয়ে দেওয়া নয় এবং বেশি ইন্টেলেকচুয়াল হওয়ারও কোনো দরকার নেই। সহজ সরল ব্যক্তি যিনি জনগণের কথা বোঝেন। অর্থনৈতিক ভারসাম্য, রাজনৈতিক চ্যালেঞ্জ উত্তরণে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সেরা নির্বাচন। এ অর্জনকে মহা সাফল্য বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির প্রয়োজনে দায়িত্ব পালনের সুযোগকে ভাগ্যবান হিসেবেও দেখছেন তিনি। রবিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শেষ বৈঠকের পর ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে ৯০% সফল হয়েছে। তাদের সময় করা সংস্কার কাজ নতুন সরকার এগিয়ে নেবে, এমন প্রত্যাশাও জানান তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রবিবার অনুষ্ঠিত হলো অন্তর্বর্তী সরকারের শেষ ক্যাবিনেট বৈঠক। উল্লেখযোগ্য এজেন্ডা না থাকলেও ভালো নির্বাচনের জন্য ধন্যবাদ প্রস্তাবের উপর কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনকে ঐতিহাসিক ও উৎসবমুখর করায় আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রশংসা করা হয় মন্ত্রী পরিষদ সচিবের ভূমিকারও। ক্যাবিনেট শেখ আব্দুর রশিদের প্রশংসা করা হয় এবং ক্যাবিনেট তার একটা ধন্যবাদ প্রস্তাব অ্যাপ্রুভ করে। উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, এবারের নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শক্তিশালী বিরোধী দলের গঠনমূলক সমালোচনা ভূমিকা রাখবে আশা করে উপদেষ্টা পরিষদ। চিফ অ্যাডভাইজার যে শব্দটা বলেছেন যে এটা একটা মহা সাফল্য, এটা বাংলাদেশের এর চেয়ে সুন্দর ইলেকশন এর চেয়ে ভালো ইলেকশন বাংলাদেশে হয়েছে কিনা এটা সন্দেহ। চিফ অ্যাডভাইজার আবার সবাই তার কলিগদেরকে ধন্যবাদ দেন এবং উনি বলেন যে ওনার লাস্ট রিমার্কটা ছিল যে উই আর লাকি পিপল হু গট দ্য অপরচুনিটি টু সার্ভ দ্য নেশন। প্রেস সচিব জানান, 60% ভোট উৎসবমুখর পরিবেশ প্রমাণ করে কারচুপি করে টিকে থাকা সম্ভব নয়। 60% মানুষ যে ভোট দিয়েছে সেটাই তো বোঝা যাচ্ছে যে তাদের যে পলিটিক্সটা ছিল মানুষকে এক্সক্লুড করে কোনোভাবে ইলেকশন রিগিং করে ক্ষমতায় টিকে থাকা, সেটার প্রতি এক ধরনের অনাস্থা প্রকাশ, তাদের প্রতিবাদ। শপথ অনুষ্ঠানে বিদায়ী উপদেষ্টারাও থাকবেন বলেও জানানো হয় ব্রিফিংয়ে। 10টার দিকে শপথ হবে এমপিদের, এটা জাতীয় সংসদে, এবং 4টার দিকে জাতীয় সংসদের সাউথ প্লাজায় ক্যাবিনেট ইনকামিং প্রাইম মিনিস্টার এবং ওনার ক্যাবিনেট শপথ গ্রহণ করবেন। ফরেন মিনিস্টার এই মিটিংয়ে জানান যে সার্কভুক্ত দেশ যেটা 7টি দেশ আছে তাদের সব ফরেন মিনিস্টারদেরকে ইনভাইট করা হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম কাতারের ফরেন মিনিস্টারকে ইনভাইট করা হয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশনে 32টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়ে আবেদন করেছে জামাতের নেতৃত্বে 11 দলীয় জোট। ভোটের পর সহিংসতা বন্ধে আজ সোমবার বিকেলে ঢাকায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন জোট নেতারা। রবিবার আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনারদের সাথে বৈঠকের পর জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এ তথ্য জানান। তিনি অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের সহিংসতা না হলেও ভোটে অনিয়ম হয়েছে। অভিযোগ দিলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। বলেন, নির্বাচনের শুরুটা ভালো হলেও সমাপ্তি ভালো হয়নি। 32টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে ঘষা মাজার অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন 11 দলীয় ঐক্যের নেতারা। করা হয়েছে স্বল্প ভোটের ব্যবধানে এখানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, এটা আমাদের প্রার্থীদের বক্তব্য। সেখানে আল্লামা মামুনুল সাহেব, বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি প্রধান, জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আসন, ঢাকা 8 আসনের নাসিরউদ্দিন পাটোয়ারি, এই নামগুলো আপনারা জানেন, চিনেন, এই জন্য এগুলো বললাম। এই জন্য এই ধরনের আরো অনেকেই যেগুলো আমরা তালিকা জমা দিয়েছি, কমিশন কাছে বলেছি এগুলো রিকাউন্টিং করা হোক, পুনর্গণনা করা হোক। কমিশনকে আমরা বলেছি এই অভিযোগগুলো আপনারা খতিয়ে দেখেন, আর আমরা আইনি প্রক্রিয়া যেটা আগাবো
স্বচ্ছতার সাথে যদি আইন প্রয়োগ হয়, বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়, কোনো হস্তক্ষেপ ছাড়া যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, এটাই হবে আগামীর বাংলাদেশের জন্য একটা নতুন মাইলফলক। এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার গতকাল জানিয়েছেন, আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে। নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। এ সময় গেজেট প্রকাশে কমিশন কোনো তড়িঘড়ি করেনি জানিয়ে ইসি আনোয়ারুল সরকার বলেন, আইনের মধ্যে থেকেই কাজ করা হয়েছে। জানান, 11 দলীয় জোটের ফলাফল পুনর্বিবেচনার দাবি অপ্রাসঙ্গিক, তবে আইনের দ্বারস্থ হতে বাধা নেই কোনো অভিযোগকারীর। আমরা তো এবার চেষ্টা করেছি এই প্রযুক্তির যুগে আরো স্মার্টলি কিভাবে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায়, সেই ব্যবস্থাগুলো আমরা নিয়ে রেখেছিলাম। সেই ক্ষেত্রে গেজেট প্রকাশের যে সময়টা, এটি তো আমরা আরো আশাবাদী ছিলাম যে আরো আগে যদি দেওয়া যেত ভালো হতো। আমাদের টিম, আমাদের নির্বাচন সংশ্লিষ্ট যারা মাঠ পর্যায়ে কাজ করছে, তারা অত্যন্ত দক্ষতার সাথে এই ফলাফল তৈরির কাজটি করেছেন। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন প্রত্যাশিত হলেও জামাতের উত্থান দেশের ভবিষ্যতের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন পটুয়াখালী 3 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিএনপি সরকার গঠন করলে কি পরিবর্তন আনবে এবং তার মন্ত্রিসভায় যাওয়া নিয়েও একান্ত আলাপচারিতা করেন বাংলা ভিশনের সাথে। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। বিএনপি সহ আমরা আলাপ আলোচনা করেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী 3 আসন থেকে নির্বাচিত হন ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সভাপতি, জুলাই আন্দোলনে নির্যাতনের শিকার নুরুল হক নূর। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কথা বলেন বাংলা ভিশনের সাথে। আশঙ্কা প্রকাশ করেন নির্বাচনে জামাতের উত্থান নিয়ে। 5ই অগস্টের পরে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এটা সকলের কাছে পরিষ্কার ছিল, নির্বাচন 6 মাস আগে হোক আর 6 মাস পরে হোক বিএনপি ক্ষমতায় আসবে, এটা স্বাভাবিক। তবে হ্যাঁ, অস্বাভাবিক হচ্ছে জামাতের উত্থানটা, কারণ গত 15-16 বছর তো জামাত প্রকাশ্যে কাজ করতে পারে নাই। তারপরে এই অল্প সময়ের মধ্যে জামাতের এই উত্থানটা, এটা নিয়ে আমার মনে হয় যে গবেষণা করা প্রয়োজন। এবং জামাতের এই উত্থানটা অবশ্যই দেশের ভবিষ্যতের জন্য একটি অশনি সংকেত, কারণ বাংলাদেশের মতো একটি জিও পলিটিক্সের জায়গা থেকে, স্ট্র্যাটেজিক জায়গা থেকে যদি এখানে কোনো আপনার ধর্মীয় গোষ্ঠীর উত্থান হয়, সেটা কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা, নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। নতুন মন্ত্রিসভায় তার কি অভিষেক হতে যাচ্ছে, এমন প্রশ্নেরও খোলামেলা উত্তর দেন এই তরুণ নেতা। আমরা দীর্ঘদিন ধরেই বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলন করে আসছি। সেই সময় থেকেই বিএনপির একটি ঘোষণা ছিল যে বিশেষ করে ফ্যাসিবাদ পতনের পূর্বেই, যে ফ্যাসিবাদ পতন পরবর্তী সময়ে যুগপৎ আন্দোলনের সঙ্গীদেরকে নিয়ে বিএনপি জাতীয় সরকার করবে। এই জাতীয় সরকার হলে সে এখন বিএনপির সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে 4টি দল বোধহয়, সেই 4টি দল থেকে ক্যাবিনেটে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যদি আমাদেরকে জনাব তারেক রহমান বিবেচনা করে, আমরা অবশ্যই তার ডাকে সাড়া দেব। কথা বলেন তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের ভবিষ্যৎ নিয়েও। রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক গতিশীলতার উপরে এই সরকারের গুরুত্ব দিতে হবে। আগামীর সরকার বিগত সরকারগুলোর থেকে দুর্নীতি, স্বচ্ছতা, জবাবদিহিতা, উন্নয়নের ক্ষেত্রে মানে ব্যতিক্রম ভূমিকা রাখবে। কাঙ্ক্ষিত দেশ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করারও আহ্বান জানান নুরুল হক নূর। তারেক রহমানের সাথে মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আলোচনা করেছি। বাংলাদেশের এবারের নির্বাচনকে বিশ্বাসযোগ্যতার মাইল ফলক বলেছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন এনফ্রেল। সংস্থাটির চেয়ারম্যান বলেন, ন্যায় বিচারের মধ্য দিয়ে দল হিসেবে আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়া ও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে হবে। এদিকে নির্বাচন শান্তিপূর্ণ হলেও ভোট পরবর্তী সহিংসতায় 3 জন নিহত ও শতাধিক মানুষের আহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জয়েন্ট সিভিল সোসাইটি। ইমরুল কায়েসের রিপোর্ট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করে নিজেদের রিপোর্ট দিচ্ছে দেশি বিদেশি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাগুলো। এ ধারাবাহিকতায় রবিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে নির্বাচন পর্যবেক্ষণ রিপোর্ট তুলে ধরেছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। সংস্থাটির চেয়ারম্যান রোহানা হেতিয়ারাফসি বলেন, গত 15 বছর পর নির্বাচন নিয়ে সাধারণ মানুষের বিপুল আগ্রহের প্রতিফলন ঘটেছে। তবে মাত্র 4% নারী প্রার্থিতায় অসন্তোষ জানান তিনি। কথা বলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়েও। Inclusiveness, of course, it will be much better. এবারের নির্বাচন বাংলাদেশের জন্য একটি মাইলফলক অর্জন। নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য হয়েছে। নির্বাচন নিয়ে মানুষের যে ব্যাপক আগ্রহ ছিল তা ভোটার উপস্থিতি দেখেই বোঝা যায়। নতুন সরকারের দায়িত্ব জুলাই সনদ বাস্তবায়ন করা। দল হিসেবে আওয়ামী লীগকে ন্যায় বিচারের মধ্য দিয়ে নির্বাচন ও রাজনীতিতে ফিরতে হবে। And reconciliation process, of course, the government has to seriously consider that part. এদিকে দুপুরে একই হোটেলে আরেক সংবাদ সম্মেলনে জয়েন্ট সিভিল সোসাইটির ব্যানারে দেশীয় কয়েকটি নির্বাচনী সংস্থা তাদের পর্যবেক্ষণ তুলে ধরে। জানায়, নির্বাচন শান্তিপূর্ণ হলেও কিছু জায়গায় নারী এবং সংখ্যালঘু ভোটাররা বাধাপ্রাপ্ত হয়েছেন। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ এবং অংশগ্রহণের সুযোগ ছিল, কিন্তু এই যে বাধা দেওয়ার ঘটনা, পর্যবেক্ষকদের দায়িত্ব পালনের সুযোগ সীমিত করা, নির্বাচনী সার্বিকভাবে গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে না, কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের যে গ্যাপ আছে সেই জায়গাটার প্রতি আসলে ইঙ্গিত করে। সংখ্যালঘু সম্প্রদায় যে অসহযোগিতা পেয়েছে সেটা হচ্ছে রাজশাহী যারা মাইনরিটি যে কনসেন্ট্রেট যে ভোট কেন্দ্রগুলো আছে, আর একটা চিত্র আছে আমাদের খুলনা 4-এর চিত্র আছে। ভোটারকে আমি হয়তো সে ভোট কেন্দ্রে আসছে, তাকে আমি বললাম এই দ্রুত আসেন, এই যে আমার টোনটা আসলে কতটা পজিটিভ ছিল, কতটা সম্মানের ছিল, এই ধরনের অসহযোগিতার আসলে এরকম যে তাকে ভোট দিতে দেওয়া হয়নি বা তাকে ঢুকতে দেওয়া হয়নি এরকম কিছু না। প্রতিবন্ধীরা যাতে সহজে ভোট দিতে পারে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া দরকার ছিল বলে মনে করে এই পর্যবেক্ষণ সংস্থাগুলো। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি এবং দুজনকে হত্যা মামলার রায় আগামী 4 মার্চ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মোট আসামি 5 জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারক প্যানেল গতকাল এ তারিখ নির্ধারণ করেন। এ মামলায় গ্রেফতার রয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ বাকিরা পলাতক আছেন। এর আগে এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার সহ রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। ট্রাইব্যুনালে গতকাল আসামি পক্ষের আইনজীবী যুক্তি উপস্থাপন করেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অভ্যুত্থানের পক্ষের সকলকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যাশা তারেক রহমানের। শক্তিশালী বিরোধী দল হতে চায় জামাত, সহযোগিতার আশা এনসিপি। সংসদের দক্ষিণ প্লাজায় কাল সকালে এমপিদের শপথ, বিকেলে মন্ত্রীদের। সার্কভুক্ত দেশগুলো আর কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ, আসছেন না মোদি। অভিজ্ঞ আর তরুণের মিশেলে হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা, জানিয়েছেন মেজর হাফিজ। বললেন, নতুন সরকারের বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। এবারের নির্বাচনকে ইতিহাসের সেরা নির্বাচন আর মহা সাফল্য বলেছেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের শেষ বৈঠকে ধন্যবাদ প্রস্তাব। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টা, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।